নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে আমরা চলে আসব। আজকে আমরা লেট ম্যারেজের একটা চার্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে আমরা যে বার চার্টটি দেখিয়েছি, তো সেখানে বৃষ লগ্ন। তো সাধারণ অবস্থায় আমরা লেট ম্যারেজ বা ডিলে ম্যারেজ, দেরিতে বিবাহ, এগুলো দেখার জন্য কিন্তু আমাদের দেখতে হবে কি যে লেট মুভিং যে প্ল্যানেট, সেই শনি গ্রহ, তার সঙ্গে সপ্তম ভাবের কোনো রকম সম্পর্ক তৈরি হয়েছে কি না সেটা আমাদের দেখতে হবে। এখানে আমাদের সপ্তম ভাব লগ্ন সাপেক্ষে যদি আমরা কাউন্ট করি, বৃশ্চিক রাশিতে পড়ছে, এর অধিপতি মঙ্গল। সেই মঙ্গলকে আমরা দেখছি সরাসরি শনির সঙ্গে সহাবস্থান করছে, এবং মঙ্গল গ্রহ শোভনা নক্ষত্রে, শনি গ্রহ সেও শোভনা নক্ষত্রে, মানে চন্দ্রের নক্ষত্রে দুজনে অবস্থান করছে। তাহলে প্রথম যে কন্ডিশান লেট ম্যারেজের ক্ষেত্রে, সপ্তম ভাবের অধিপতির সঙ্গে লেট মুভিং প্ল্যানেট শনির কোনো সম্পর্ক আছে কি না সেটা আমাদের দেখতে হবে। তো এই চার্টের ক্ষেত্রে আমরা দেখছি যে সরাসরি শনি মঙ্গলের একটা সহাবস্থান দেখতে পাচ্ছি আমরা নবম ভাবে। দ্বিতীয় যে কন্ডিশানটি, সেটি আমাদের দেখতে হবে কি যে এই সপ্তম ভাবের অধিপতি, সে সপ্তম ভাবের অধিপতি যার নক্ষত্রে আছে, সে কোনো রকমভাবে দুস্থানগত হয়েছে কিনা। তো সেটিও যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখব সপ্তম ভাবের অধিপতি কিন্তু এখানে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল। সেই মঙ্গল গ্রহ চন্দ্রের নক্ষত্রে আছে, শোভনা নক্ষত্র, যার অধিপতি চন্দ্র। সেই চন্দ্রকে আমরা দেখছি যে দ্বাদশ ঘরে অবস্থান করছে, দুস্থানে অবস্থান করছে। অন্যদিকে আমরা যদি শনি গ্রহকে দেখি, যে শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক তৈরি হয়েছে, সেই শনিও কিন্তু চন্দ্রের নক্ষত্রে, মানে শ্রবণা নক্ষত্রে, সেও কিন্তু সেই চন্দ্র সেই দ্বাদশেই অবস্থান করছে। তো স্বাভাবিক কারণে যে দুটি যে কন্ডিশন লেট ম্যারেজের ক্ষেত্রে, সপ্তম ভাবের অধিপতির সঙ্গে লেট মুভিং প্ল্যানেট ট্রানজিটে শনি, তার কোনো সম্পর্ক আছে কি না, আর সপ্তম ভাবের অধিপতি যার নক্ষত্রে আছে সে দুস্থানগত হয়েছে কি না, এই দুটি জায়গা আমরা কিন্তু দেখলাম যে ফুলফিল করেছি। এবার আমাদের সপ্তম ভাবের সঙ্গে যদি আমরা দেখি একাদশ ভাবে একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু বিবাহের ক্ষেত্রে সেখানে দেখা যায় যে স্মুথলি বিবাহটা এগিয়ে যায়, এবং সেখানে বিভিন্ন ধরনের যে তর্কাতর্কি বা সম্পর্কের মধ্যে পছন্দ অপছন্দর একটা ব্যাপার থাকে, একজন আরেকজনকে না করা বা দেরি করা, এই যে জায়গাগুলো, যে একজনের পছন্দ হচ্ছে আরেকজনের হচ্ছে না, এই সমস্ত কারণেও কিন্তু ডিলে হতে পারে। তো যদি দেখা যায় সপ্তমের সঙ্গে একাদশের সম্পর্ক থাকে এবং সেখানে বৃহস্পতির একটা সংযোগ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় না, সেখানে কিন্তু সহজেই স্মুথলি বিবাহটা এগিয়ে যায়। কিন্তু একাদশের দ্বাদশ ঘর হচ্ছে দশম ঘর। তো সপ্তমের সঙ্গে যখন দশম ঘরের সম্পর্ক তৈরি হবে, এই চারটির ক্ষেত্রে দশম ঘর পড়েছে কুম্ভ রাশিতে। সপ্তমের সঙ্গে যখন আমরা দেখব যে দশমের সম্পর্ক তৈরি হবে, দশম যেহেতু একাদশের দ্বাদশ ঘর, তখন কিন্তু দেখা যায় কি যে বিবাহর ক্ষেত্রে একটা সেখানে দেরি হয়। বিভিন্ন যে পছন্দের ব্যাপারগুলো থাকে সেগুলো মনোমতো না হওয়ার কারণে একটা ভেঙে দেওয়ার জায়গা তৈরি হয়। তো এখানে কিন্তু আমরা দেখব তাহলে সপ্তমের সঙ্গে দশমের কোনো রকম সম্পর্ক তৈরি হয়েছে কিনা। তাহলে আমরা দেখছি সপ্তম ভাবের এখানে অধিপতি হয়ে গেছে মঙ্গল, আর আমরা সেই মঙ্গলকে আমরা দেখছি চন্দ্রের নক্ষত্রে আছে। মঙ্গল শনির সঙ্গে সহাবস্থান করেছে, শনি কিন্তু এখানে দশমপতি, নবমপতি প্লাস দশমপতি হয়ে গেছে শনি। অতএব সপ্তমের সঙ্গে এখানে দশমের সম্পর্ক তৈরি হয়েছে শনির মাধ্যমে। তাহলে একদিকে শনি লেট মুভিং প্ল্যানেট সপ্তমপতির সঙ্গে সহাবস্থান করছে, সেটা একটা নেগেটিভ অবস্থা তৈরি করবে, বিয়ের ক্ষেত্রে স্মুথলি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে। আরেকটি হচ্ছে কি যে দশম ঘরের অধিপতির সঙ্গে মঙ্গল সহাবস্থান করেছে, মঙ্গল কিন্তু এখানে এই শনি কিন্তু এখানে একটা ভাইটাল রোল প্লে করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে বিভিন্ন রকমভাবে আমাদের যে কন্ডিশনগুলো সেগুলো কিন্তু এই চারটির ক্ষেত্রে ফুলফিল হচ্ছে, যে সপ্তমের সঙ্গে দশমের কানেকশান, সপ্তম পতি
শনির সঙ্গে সহাবস্থান, সপ্তম ভাবের যে অধিপতি সে যার নক্ষত্রে আছে সে দুস্থানগত হওয়া, এক্ষেত্রে চন্দ্র, এই সবগুলি কিন্তু ফুলফিল করছে। এবার আমাদের বিবাহের যে কারক গ্রহ সেই গ্রহটিকেও আমাদের দেখার প্রয়োজন আছে। আমরা জানি যে শুক্র হচ্ছে বিবাহের কারক গ্রহ। তো সাধারণ অবস্থায় দেখা যায় যে শুক্র যখন দুস্থানগত হয় 6, 8, 12 এই ভাবের সঙ্গে সম্পর্ক তৈরি করে বা এইভাবে অবস্থান করে, তখনও কিন্তু এই ধরনের একটা প্রবলেম তৈরি হয়। এছাড়া শুক্র যখন রবির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, রবির সঙ্গে সহাবস্থান করা বা পারস্পরিক দৃষ্টি বিনিময়ে আবদ্ধ হয়, তখনও কিন্তু এই ধরনের একটা ইচ্ছে পূরণ না হওয়া, শুক্র রবির মধ্যে যে সংযোগ এটা থাকলে কিন্তু দেখা যায় শুক্রের মধ্যে যে রসায়ন বোধটা সেটা রবির যে দাবদাহ তাতে কিছুটা হ্রাস পায়। তো সেই হিসেবে ইচ্ছে পূরণের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় সম্পর্ক তৈরির ক্ষেত্রে শুক্র রবির সংযোগ থাকলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্র দুস্থানগত অবস্থায় নেই ঠিকই, কিন্তু শুক্র কিন্তু রবির সঙ্গে সহাবস্থান করেছে। এবং শুক্র রিলেশনের কারক গ্রহ হিসাবে শুক্র দশমে বসে আছে, যে দশম কিন্তু একাদশ ঘরের দ্বাদশ ঘর, এটা একটা নেগেটিভ অবস্থা। এবং শুক্র রবির সঙ্গে বসে থাকাও কিন্তু এটা দেখা যায় কি যে তার ইচ্ছে পূরণে বাধা, সে যেমন যেমন চাইছে সম্পর্কগুলো সেরকম আসছে না, সেই জন্য দেরি হচ্ছে। তো আমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখতে হবে কি যে এই যে নেগেটিভ অবস্থাটা দেরি হওয়া লেট ম্যারেজের ক্ষেত্রে, সেগুলো কতগুলো জায়গা থেকে এই একই কথা বলছে সেটা আমাদের দেখতে হবে। কোনো একটা আমরা জায়গায় দেখলাম যে সেখানে শনি মঙ্গলের সংযোগ তৈরি হয়ে গেছে, আর বাদবাকিগুলো সব পজিটিভ অবস্থা তৈরি হয়ে আছে, যেটা লেট ম্যারেজের কথা বলছে না, তাহলে কিন্তু লেট ম্যারেজের যে ব্যাপারটা যতটা লেট মনে হচ্ছে ততটা কিন্তু হবে না। যদি আমরা দেখি যে লেট ম্যারেজের যে কানেকশানগুলি যেগুলি আমি বলছি সেগুলি বিভিন্ন দিক থেকে সেইগুলি বারবার উঠে আসছে, তখন কিন্তু লেট ম্যারেজ হওয়া বা তার 40-এর 35 থেকে 40-এর কোটায় পৌঁছে যাওয়া বিয়ের ক্ষেত্রে তার সম্ভাবনা অনেক বেশি দেখাবে। তাহলে আমাদেরকে যেমন সপ্তম ভাবের অধিপতিকে দেখতে হবে, তেমনি বিবাহের যে কারক গ্রহ তাকেও দেখতে হবে, সে কোনো রকমভাবে এই ধরনের অবস্ট্রাকল তৈরি করছে কিনা বিয়ের ক্ষেত্রে, স্মুথলি যে রাস্তা সেটা সেই জায়গায় কোনো সমস্যা তৈরি করছে কিনা। তো এবার আমরা চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যতে, সেটি হচ্ছে কি যে D9 চার্টটিকেও আমাদের এখানে দেখার প্রয়োজন আছে। তো D9 চার্টে যদি আমরা লক্ষ্য করি, তো সেখানে আমরা দেখব কি সেখানে আমাদের মেনলি দেখার প্রয়োজন হয়ে পড়ে যে সেখানে D9 বা নবাংশ কুণ্ডলিতে লগ্ন কোন ঘরে অবস্থান করছে, সেখানে কোন গ্রহের সঙ্গে বসে আছে, এবং সপ্তম ঘরটি কোন কোন গ্রহ দখল করে আছে, কার কার আন্ডারে আছে, এবং সপ্তম ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে, লগ্নের অধিপতি কোথায় অবস্থান করছে। এখানে লগ্নের অধিপতি শনি, নবাংশ কুণ্ডলী অনুযায়ী সে ষষ্ঠে বসে আছে। তো লগ্নের অধিপতি শনি সে ষষ্ঠে বসে থাকা এটা একটা নেগেটিভ অবস্থায় তৈরি করছে। বিবাহের ক্ষেত্রে ষষ্ঠ ঘর সপ্তম ঘরের দ্বাদশ ঘর, সেই জন্যে। তো যাই হোক, এখানে মেনলি আমাদের প্রথম দেখব কি যে লগ্নে কেতু বসে আছে। মানে এগুলো দেখছি এই কারণেই যে রাস্তাগুলো ঠিক ক্লিয়ার না, সেখানে বিভিন্ন ধরনের বাধা পেতে পেতে যাবে। যে কোনো জিনিস যদি বাধা পেতে পেতে যায় যে কোনো ক্ষেত্রেই, সেক্ষেত্রে কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছবে। বিবাহের ক্ষেত্রে বা সম্পর্ক তৈরির ক্ষেত্রেও একই জিনিস, সেখানেও কিন্তু ওই সম্পর্কটি তৈরি হতে সময় লাগবে। এখানে আমরা দেখছি যে সপ্তম ঘরের অধিপতি চন্দ্র, তাকে আমরা নবম ঘরে অবস্থান করতে দেখছি, এটা কিন্তু একটা পজিটিভ অবস্থা। সপ্তম ঘরের সঙ্গে যখন নবম ঘর একাদশ ঘরের সংযোগ থাকবে তখন বিয়ে কিন্তু তাড়াতাড়ি হবে এবং বিয়ের বোঝাপড়াটাও কিন্তু ভালো হবে। যখন সপ্তম ঘরের সঙ্গে আমরা দেখব কি যে সেখানে দশম ঘরে সম্পর্ক তৈরি হবে, তখন প্রবলেমটা তৈরি হবে। এখানে আমরা দেখছি কি সপ্তম ঘরটাই ডিস্টার্ব হয়ে আছে মঙ্গল রাহুর মতো দুটি নেগেটিভ গ্রহ একসঙ্গে সহাবস্থান করার কারণে, এবং লগ্নে কিন্তু আমরা দেখছি এখানে কেতু অবস্থান করছে, এটাও কিন্তু একটা নেগেটিভ অবস্থা তৈরি করে আছে। তার মানে রাস্তাগুলো যে স্মুথ নয় সেটা এই নবাংশ কুণ্ডলী আরও পরিষ্কার করে দিচ্ছে। এবার আমরা বিয়ের যে কারক গ্রহ শুক্রকে আমরা যদি দেখি, শুক্রের সপ্তমে শুক্র থেকে সপ্তম ভাব যদি দেখি মঙ্গল, সেই মঙ্গল দেখা যাচ্ছে দশম ঘরে বসে আছে। তো একাদশের দ্বাদশ হচ্ছে দশম ঘর, সেই হিসাবে কিন্তু বিয়ের কারক গ্রহ হিসাবে নবাংশ কুণ্ডলীতে সপ্তম ঘরের অধিপতি হচ্ছে সেখানে মঙ্গল, সে কিন্তু দশম ঘরে বসে আছে, এটাও কিন্তু একটা নেগেটিভ অবস্থা তৈরি করবে বিয়ের ক্ষেত্রে স্মুথলি যাওয়ার ক্ষেত্রে। তো আমাদের D1 চার্ট এবং D9 চার্ট দুটি ভালো করে পর্যালোচনা করা দরকার আছে। বিভিন্ন দিক থেকে যদি স্লো বা লেট ম্যারেজের কথা বলে তাহলে কিন্তু সেটি লেট ম্যারেজের দিকেই যাবে। আজ এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।